নমস্কার বন্ধুরা, আশা করি ভালোই আছো। আজকের টপিক আর্টিকেল 1, ভারতীয় অর্থনীতি কি সত্যি সুষম? এটি লেখক দীপাংশু মোহন, তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। দ্য হিন্দুতে বেরোনো একটি আর্টিকেলের থেকে নেওয়া। সম্প্রতি ভারতের অর্থ মন্ত্রণালয় দাবি করেছে দেশ এখন একটি গোল্ডিলক্স পরিস্থিতিতে রয়েছে, অর্থাৎ এমন একটি আর্থিক ব্যবস্থা যেখানে প্রবৃদ্ধি হচ্ছে নিয়ন্ত্রিত হারে, মুদ্রাস্ফীতি সহনীয় মাত্রায় এবং আর্থিক নীতিও সহায়ক। অনেক বিশ্লেষকও বলছেন 7.6% হারে জিডিপি প্রবৃদ্ধি, স্থিতিশীল কর্পোরেট লাভ এবং উচ্চ সুদের হারের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাওয়া এই মুহূর্তটিকে ভারতীয় অর্থনীতির একটি স্বর্ণালী মুহূর্ত বলে ধরা হচ্ছে। তবে বাস্তব পরিস্থিতি এতটা সরল নয়। এই বাহ্যিক উজ্জ্বলতার আড়ালে লুকিয়ে আছে কিছু গুরুতর কাঠামোগত সমস্যা, যার মধ্যে রয়েছে খাদ্য মূল্যবৃদ্ধি, প্রকৃত মজুরির স্থবিরতা, আয়ের বৈষম্য এবং সরকারি রাজস্ব ঘাটতির চ্যালেঞ্জ। খাদ্য মুদ্রাস্ফীতি ও বাস্তব আয়ের চাপে সাধারণ মানুষ। যদিও সামগ্রিক মুদ্রাস্ফীতি সিপিআই মে 2024-এ 4.8% থেকে মে 2025-এ 2.82% নেমে এসেছে, কিন্তু খাদ্য মূল্যস্ফীতি ছিল তুলনামূলকভাবে অনেক বেশি। উদাহরণস্বরূপ, অক্টোবর 2024-এ যেখানে সিপিআই ছিল 6.21%, সেখানে খাদ্য মূল্যস্ফীতি সিএফপিআই পৌঁছেছিল 10.87%। এই তারতম্য গুরুত্বপূর্ণ, কারণ একজন সাধারণ ভারতীয় পরিবারের ব্যয়ের প্রায় অর্ধেকই খাদ্যপণ্যে যায়। ফলে খাদ্যপণ্যের দামের এমন ওঠানামা মানুষের দৈনন্দিন খরচ ও সঞ্চয়ে বড় প্রভাব ফেলে। এছাড়া মুদ্রাস্ফীতির সাথে তাল মেলাতে পারেনি বাস্তবের বেতন বা মজুরি। 2023 সালে নামমাত্র বেতন বেড়েছে 9.2%, কিন্তু প্রকৃত আয় মুদ্রাস্ফীতির পরে বেড়েছে মাত্র 2.5%। এমনকি 2020 সালে তা ঋণাত্মক ছিল। মজুরি বেড়েছে 4.4%, অথচ প্রকৃত বেতন কমেছে 0.4%। এর মানে লোকেরা বেশি আয় পেলেও তা দিয়ে কম জিনিস কিনতে পারছে। এই নীরব চাপে মানুষ বাধ্য হচ্ছে খাদ্য ও ওষুধের মতো প্রয়োজনীয় জিনিসে কাটছাঁট করতে, ঋণ নিতে কিংবা সঞ্চয় কমিয়ে ফেলতে। আয়ের বৈষম্য উন্নয়নের গতি সবার জন্য নয়। আর্থিক বৈষম্য আজ ভারতের অন্যতম বড় সমস্যা। গিনি সহগ বা গিনি কোএফিসিয়েন্ট অনুসারে, যা আয়ের বৈষম্যের সূচক, 2013-তে 0.489 থাকলেও 2023-এ তা নেমে এসেছে 0.402-তে। যদিও এতে কিছুটা উন্নতির ইঙ্গিত আছে, তবু মনে রাখতে হবে যে এই পরিসংখ্যান কেবল ট্যাক্সযোগ্য আয়ের উপর ভিত্তি করে, যা বৃহৎ অনানুষ্ঠিক আনঅর্গানাইজড সেক্টর শ্রমজীবী জনগোষ্ঠীকে ধরে না। প্যান্ডেমিক পরবর্তী ভারতের অর্থনীতিকে এখন অনেকই কে শেপড রিকভারি, কের যেমন দুটো দিক থাকে ঠিক সেরকমভাবে কে শেপড রিকভারি বলছেন, যেখানে একটি শ্রেণী, বিশেষ করে ধনী ও কর্পোরেট শ্রেণী, দ্রুত এগিয়ে যাচ্ছে, কের উপরের দিকের অংশটি। অন্যদিকে আরেকটি শ্রেণী, নিম্ন আয়ের মানুষ, পেছনে পড়ে যাচ্ছে। ধনীদের সংখ্যা বাড়লেও দরিদ্র মানুষের প্রকৃত আয় বাড়েনি। এর ফলে সমাজে অসাম্য বেড়েছে, শিক্ষার সুযোগ ও স্বাস্থ্যসেবা থেকে অনেক মানুষ বঞ্চিত হচ্ছেন। এরপর হচ্ছে সরকারি রাজস্ব ও ঘাটতি ও ঋণ, ভবিষ্যতের চাপ। ভারতের রাজস্ব ঘাটতি কমানোর লক্ষ্যে সরকার কাজ করলেও বাস্তবিক চাপ কমছে না। 2022-23 অর্থবছরে মোট আর্থিক ঘাটতি ছিল জিডিপির 6.4%, যা 2025-26 সালে 4.4% নামানোর পরিকল্পনা আছে। কিন্তু এই হ্রাসের মাঝেও রাজস্ব ঘাটতির পরিমাণ এখনও বড়। সরকারি ঋণের হার 2022-23 ছিল জিডিপির 81%, যা এফআরবিএম আইনে নির্ধারিত 60% লক্ষ্যমাত্রার থেকে অনেক বেশি। এই উচ্চ ঋণ মানে ভবিষ্যতের বড় অংশ রাজস্বে চলে যাবে ঋণের সুদ মেটাতে। এর ফলে শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো মতো গুরুত্বপূর্ণ খাতে সরকারি ব্যয় কমতে পারে বা ভবিষ্যতে কর বাড়তে পারে।
সুষম অর্থনীতি কোট আনকোট আদৌ সবার বাস্তবতা নয়। যখন প্রকৃত আয় বাড়ছে না, খাদ্যের দাম বারবার বাড়ছে, রাজস্ব ঘাটতির চাপ সৃষ্টি করছে, তখন কেবল জিডিপি বা মুদ্রাস্ফীতির গড় পরিসংখ্যান দিয়ে সুষম অর্থনীতি দাবি করা যায় না। এই গোল্ডিলক্স ধারণা সবার জন্য বাস্তব নয়, বরং এটি একটি বিভ্রম যা উচ্চস্তরের ডেটা দেখে ঠিক মনে হয়, কিন্তু নিচুতলার মানুষের বাস্তব জীবনের সঙ্গে সাযুজ্য নেই। উপসংহার: সত্যিকারের অর্থনৈতিক সুষমতা তখনই আসবে যখন দেশের প্রতিটি স্তরের মানুষ উন্নয়নের ফল পাবে। শুধুমাত্র প্রবৃদ্ধির হার দিয়ে নয়, সেই প্রবৃদ্ধি কারা পাচ্ছে, কিভাবে পাচ্ছে, সেই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। উন্নয়নের ফল যদি কেবল মুষ্টিমেয় মানুষের কাছে পৌঁছায় আর সাধারণ পরিবার প্রতিদিনের ব্যয়ের সাথে যুদ্ধ করে, তাহলে তার সুষম অর্থনীতি নয়, বরং অসম অর্থনীতি। ভারতের আর্থিক ভবিষ্যৎ তখনই টেকসই হবে যখন প্রকৃত আয় বাড়বে, বৈষম্য কমবে এবং সরকারের ব্যয় ক্ষমতা সামাজিক খাতে ইতিবাচক পরিবর্তন আনতে পারবে। গোল্ডিলক্স পরিস্থিতির আলোর চোখ ধাঁধানোর পরিবর্তে আমাদের উচিত বাস্তব সমস্যাগুলোর মুখোমুখি হওয়া। লেখক দীপাংশু মোহন, উনি অর্থনীতির অধ্যাপক, JGU এবং LSEর অতিথি অধ্যাপক সহযোগী ছিলেন অঙ্কুর সিংহ। তাদের প্রতি কৃতজ্ঞতা। ধন্যবাদ।